রাজ্যের বিভিন্ন প্রান্তের এই যে দুটো বই দেখছো, এতে ভূগোলের 56খানা পেজ রয়েছে। অর্থাৎ যেটা পরীক্ষা হয়েছে যে প্রশ্নগুলিতে, তার মধ্যে 20টা পেজ হিন্দি, ইংরেজি, বাংলা, আর এখানে রয়েছে 35টা পেজ। তো রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল তারা ভেবেছেন তাদের ছাত্রছাত্রীরা কি করে ভালো মার্কস পায়, তার জন্য প্রশ্ন নির্বাচন করেছেন। তো সেই 3 নম্বর মানের আজকের প্রশ্নে আমরা একত্রিত করলাম যে তারা কি ভাবছেন তাদের, এবং ম্যাক্সিমাম সংখ্যক মাস্টারমশাই তারা কি ভেবেছেন। অর্থাৎ এই দুটো টেস্ট পেপারের স্ক্যানার কি বলছে, কোন প্রশ্নগুলি তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট হিসাবে দেখবে, সেটা তোমাদের ডিসকাস করব। সাথে কি করে ভালো মার্কস ওঠে, কোন জায়গায় কি লিখতে হয়, এই বিষয়টা বলবো। অবশ্যই সঙ্গে থাকবে। এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম স্ক্যানার সম্পর্কে, তাহলে সেখানটা দেখবে ভিডিও, সেখানটা তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো সেই ভিডিওগুলোর। আশা করি ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অবশ্যই অল করবে। এরপরে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে বাকি অংশটা দেখার জন্য। তোমাদের মোট 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, 8টি প্রশ্ন দেওয়া থাকে, 3 4 12 মার্কস। আমরা বলেছি এবিটি এর যে পেজগুলো আমরা নিচ্ছি তাতে কিন্তু হলুদ রং করা আছে আর স্কাই ব্লু রং করা আছে, যেগুলো এবিটি এর পেজগুলো। মূলত 35টি পেজের আমরা 20টা পেজ নিয়েছি, অর্থাৎ 41টি, এই 40টি পেজ মূলত আমরা এটাকে স্ক্যানারের মধ্যে রাখলাম। পেজ নাম্বার সহ আমরা আলোচনা করব আর কি। প্রথমেই যে প্রশ্নটি থাকে 4.1-এ, বহির্জাত প্রক্রিয়া অথবা বায়ুমণ্ডল, আমি বলবো তুমি এখানটা চয়েস করবে। ওকে, তাহলে বহির্জাত প্রক্রিয়া, নদী, হিমবাহ, বায়ুর কাজ। প্রথম যে প্রশ্নটি আছে বদ্বীপ সংক্রান্ত, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে দুটো দিক, একটা হচ্ছে বদ্বীপ গড়ে ওঠে না কেন, আর একটা বদ্বীপ গড়ে ওঠে কেন। এই দুটো দিক 7 8 15টা পেজ কিন্তু এখানে মোট এসেছে। 15খানা পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো এসেছে। তাহলে তোমাকে 3টি পয়েন্ট কিন্তু ডিসকাস, 40 পয়েন্ট, 3টি পয়েন্ট ডিসকাস করতে হচ্ছে। এটার ক্ষেত্রে গড়ে ওঠে না কেন নেগেটিভ দিকটাকে বেশি করে ডিসকাস করতে হবে। এটার ক্ষেত্রে পজিটিভ দিকগুলো, অর্থাৎ কেন গড়ে ওঠে। যেমন আমি একটা কথা বলি, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, তার মানে নদী হবে লেন্থে ছোট, অর্থাৎ তার দৈর্ঘ্য কম হবে এবং সে শক্ত শিলার উপর দিয়ে প্রবাহিত হবে। অনুকূলে কি, নদী খুব লম্বা হবে এবং দুর্বল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হবে। এটা একটা বিষয়। তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। এটা এবিটি এর, এটা হচ্ছে টেস্ট, সরকারি টেস্ট পেপার, এটা এবিটি এর টেস্ট পেপারের পেজ। তাহলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, সেটা মূল হচ্ছে 3টে পয়েন্ট তুমি কিন্তু ডিসকাস করবে, তাহলে কিন্তু 3 নাম্বার এটা মাথায় রাখবে। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে, আমার এটা মূল সাজেশন, তার সঙ্গে এই প্রশ্নগুলো পরপর এসেছে। তার মধ্যে তুমি দেখো নদী কিভাবে ক্ষয় বহন করে, একটা তার ক্ষয় সাধন পদ্ধতি, একই বিষয় দুটো আর কি, মানে দুটো পেজে এসেছে। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, ইয়ারদাং জিওবনের মধ্যে পার্থক্য, এটা 4টে পেজে এসেছে। মরু অঞ্চলের সম্প্রসারণ প্রতিরোধের উপায়, এখানে 4টে পেজে এসেছে। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্ষেপে আলোচনা করেন, 3টে পেজে এসেছে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ি, অর্থাৎ সিপ এবং বারখান, এর মধ্যে 4টে পার্থক্য এসেছে। তো এই প্রশ্নগুলো তোমার কিন্তু সবগুলোই দেখে রাখতে হবে, কিন্তু তার মধ্যে বেস্ট প্রশ্ন রাখলাম কটিকে, মূলত 2টিকে এই ক্ষেত্রে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু দেখবে। বায়ুমণ্ডল থেকে আমি বলছি, বায়ুমণ্ডল থেকে প্রশ্ন চাইলে নাও করতে পারো। যারা করবে তারা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ভীষণ, সেটা হচ্ছে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, বা উচ্চ স্থান শীতল হয় কেন। 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার টেম্পারেচার কমে উপর দিকে উঠলে, তো এটা একটা বিষয়। উপর দিকে বায়ুর হালকা পাতলা হয়ে যায়, অর্থাৎ তার ঘনত্ব হ্রাস পায়, বিভিন্ন ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা ইত্যাদির পরিমাণ ক্রমশ হ্রাস পায়, বিকিরণের প্রভাব কমে। এই বিষয়গুলো কিন্তু তোমাকে ডিসকাস করতে হবে।
ওজোন স্তর সম্পর্কিত অনেকগুলো পেজে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। ওজোন স্তরের বিনাশ কিভাবে হয়, বিনাশের প্রভাব কিরকম রয়েছে, ওজোন স্তরের গুরুত্ব, অর্থাৎ বিনাশের প্রভাবটাকে লিখতে পারলে গুরুত্বটা বুঝতে পারবে, তার সঙ্গে ওজোন স্তরকে রক্ষা করার উপায়, অর্থাৎ ওজোন স্তর সম্পর্কিত 3-4টি বিষয় কিন্তু রয়েছে। এরপরে বায়ুমণ্ডল কি কি ভাবে উত্তপ্ত হয়, এটা দুটি একটি পেজে রয়েছে। পার্থক্য লেখো স্থলবায়ু এবং সমুদ্র বায়ু। খেয়াল রাখবে পার্থক্যের ক্ষেত্রে কিন্তু তিনটে লিখতেই হচ্ছে, তিনটে বিষয় না লিখলে কিন্তু 3 নম্বর পাওয়া যাবে না, এবং 3 নম্বর হ্যাঁ না এরকমটা বিষয় নয়, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, যদিও এই অংশ থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ কোশ্চেন প্যাটার্নে এখানে 3 নম্বরের প্রশ্ন আসে না, তবু ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য, জোয়ার ভাটার সুফল কুফল, আর ওই তোমার একই স্থানে জোয়ার ভাটার সময়ের পার্থক্য যে বিষয়টা রয়েছে আর কি, সেটা তুমি একটু দেখে যাবে। এটা সাধারণত আসে না, তবুও আর কি। তো তোমাদের একটি প্রশ্ন দিলাম, এই প্রশ্নটি যে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, সত্য না মিথ্যা। আরেকটা প্রশ্ন তো মোস্ট প্রবাবলি আরেকটা প্রশ্ন বোধহয় আমি ওমিট করে গেছি এখানে। কমেন্টে উত্তর দিও, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, এটা কমেন্টের প্রশ্ন রইল। বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে, এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন করতে হবে। তো এখানে দেখো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, এটা মাত্র 3টে পেজে এসেছে, আমার মতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ, এটা 7টা পেজে এসেছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, দুটো প্রশ্নের জন্য তোমাকে তো 7-8টা বা 6টা প্রশ্ন তো করতেই হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশনের ভূমিকা লেস ইম্পর্টেন্ট, কিন্তু দেখতে হবে। এই একটা প্রশ্ন দেখো 17খানা পেজে এসেছে, কোটির মধ্যে 40টির মধ্যে 17টা পেজে এসেছে। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা, তোমাকে 3টি ভূমিকা মাথায় রাখবে, তোমাকে কিন্তু 3R এর ভূমিকা লিখতেই হচ্ছে, অর্থাৎ রিডিউস, রিসাইক্লিং এবং রিইউজ, এই 3টে ভূমিকা প্লাস আরো দুটো একটা লিখবে তুমি স্কুলে কি করতে পারো। এবার সেটাই একটু ঘুরিয়ে 3R এর ভূমিকা লেখো, বর্জ্যের পরিমাণ কি করে হ্রাস করা যায়, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, এই সম্পর্কটা আছে 19খানা পেজে। তার মানে এই দুটো বিষয় প্রায় এক আর কি, ওখানে শিক্ষার্থীদের কথা জুড়ে দেওয়া হচ্ছে যে 19 আর 17, 40টি পেজের মধ্যে 36টি পেজে এই ধরনের প্রশ্ন কিন্তু আছে। এরপরে হুগলি নদীতে বর্জ্যের প্রভাব 1, 2, 3, 4, 5, 6টা পেজে রয়েছে। এটা আছে রিইউজ আর রিসাইক্লিং এর মধ্যে পার্থক্য, নিশ্চয়ই জানো যে রিইউজ আর রিসাইক্লিং এই বিষয়টা একটু মাথায় রাখবে, অনেক সময় গুলিয়ে যায় তোমাদের। এরপরে ভারতের প্রাকৃতিক থেকে কি কি প্রশ্ন বিভিন্ন ধরনের আছে, পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য, তামিলনাড়ুতে বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী কেন, তারপর অরণ্য সংরক্ষণের 3টি উপায়, ডেকান ট্রাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন, এই বিষয়গুলো রয়েছে। 4.3-তে ভারতের প্রাকৃতিক অথবা ভারতের অর্থনৈতিক দিক থেকে থাকে, তাহলে প্রাকৃতিক অংশটা করার প্রয়োজন নেই, কারণ এখানে বহু ধরনের প্রশ্ন থাকে। ভালো হয় এখান থেকে প্রশ্নটা করা অর্থনৈতিক দিক থেকে। অর্থনৈতিক দিকের যে প্রশ্নটা অনেকগুলো পেজে আছে, তার মধ্যে এটা পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষি উন্নতির প্রধান কারণ, এটাকে ঘুরিয়ে অনেক সময় সবুজ বিপ্লব হতে পারে, সবুজ বিপ্লবের সুফল, সবুজ বিপ্লবের কুফল, এই বিষয়গুলো আসতেই পারে। এরপরে যেটাকে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে নগরায়নের 3টি সমস্যা। এটা কিন্তু নগরায়নের কারণ যেমন আমরা 5 নম্বরে রেখেছি, নগরায়নের সমস্যা কিন্তু এখান থেকে অনেকগুলো পেজে আছে, 3 আর 4 7টি পেজে রয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝে, মানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিভাবে আমাদের এই জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করছে, সেই বিষয়টা কিন্তু কয়েকটা পেজে রয়েছে। রেলপথ সড়ক পথের তুলনা, গঙ্গা সমভূমিতে জনঘনত্ব অধিক, এটা সেই অসম জনবন্টনের কারণের থেকে একটা অংশকে তুলে নিয়ে চলে এলো। তো এই প্রশ্নগুলো করতে পারবে, যেটা পারবে না সেটা আমাকে বলবে, যদি আমি সম্ভব হয় সেটা করে দেবো। এরপরে সেটা লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ লাস্ট প্রশ্ন 4.4-এ উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নটা করতে, প্রথম প্রশ্ন হচ্ছে যে উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার, গুরুত্ব, বৈশিষ্ট্য, এই বিষয়টা আছে 14খানা পেজে, 2টি টেস্ট পেপারে। কতগুলি পেজের মধ্যে? 40টি পেজের মধ্যে। অর্থাৎ এতগুলি স্কুল ভাবছে যে এই প্রশ্নটা এবারে মাধ্যমিকে আসতে পারে।
15টা পেজ ভাবছে, 15টা স্কুল ভাবছে, 15 জন মাস্টারমশাই ভাবছেন যে জিও স্টেশনের এবং সান সিঙ্ক্রনের বাংলাটা জেনে নেবে, ভূ সমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। যেটা উপগ্রহ চিত্রে 3টি বৈশিষ্ট্য। মূল প্রশ্ন কিন্তু 1, 2 এটা দেখিয়েছি, 3 এটা দেখিয়েছি। দূর সংবেদনের সুবিধা অসুবিধা 11খানা পেজে রয়েছে। 4টে প্রশ্ন হলো, আর একটা প্রশ্ন আছে এটা উপগ্রহ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা, 3টি ব্যবহার, গুরুত্ব, বৈশিষ্ট্য এই সংক্রান্ত আছে 14টা পেজে। তাহলে তুমি তুমি এটা থেকে ঠিক করে নেবে যে কোন জায়গাটা তুমি ধরবে, ভারতের প্রাকৃতিক না অর্থনৈতিক, বায়ুমণ্ডল না বহির্জাত প্রক্রিয়া। তো এটাকে মেনে চলেই তুমি 3 নম্বরের আমার লাস্ট মুহূর্তের সাজেশন, এটা তুমি অন্যথা করবে না। এখান থেকে আশা করি সমস্ত প্রশ্ন পাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।